আসসালামু আলাইকুম। অভিনন্দন সকলকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গত লেকচারে আমি অর্থায়নের সূচনা, অর্থায়নের নীতিমালা এবং আর্থিক সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তার পরের অংশ আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে অর্থায়নের কার্যাবলী, অর্থায়নের লক্ষ্য এবং সামাজিক দায়বদ্ধতা। তো আমরা অর্থায়নের কার্যাবলী দিয়ে শুরু করছি। অর্থায়নের কার্যাবলী শুরু করার আগে আমি একটু অর্থায়নের ডেফিনেশনে চলে যাব। কারণ আমি গত লেকচারেই বলেছিলাম অর্থায়নের ডেফিনেশনটা ভালোমতো মুখস্থ করতে পারলে বা ভালোমতো মাথায় ঢুকাতে পারলে আলটিমেটলি পরবর্তী সব টপিকগুলো ইজিয়ার হয়ে যাবে। তো আমরা একটু রিকল করি অর্থায়নের ডেফিনেশনে আমি বলেছিলাম অর্থায়নের ডেফিনেশন বললেই আমাদের মাথায় মেইনলি দুটা জিনিস ঘুরবে। এক নাম্বার হলো বিনিয়োগ, দুই নাম্বার হলো অর্থসংস্থান। এবং পরবর্তীতে যখন আমরা আর্থিক সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেছি তখন ওইখানে আরেকটা জিনিস এক্সট্রা আসছে আমাদের, সেটা হলো লভ্যাংশ। তাহলে আমি যদি সাম আপ করি, অর্থায়ন বলতে আমার মাথায় মেইনলি দুইটা জিনিস ঘুরে, বিনিয়োগ, অর্থসংস্থান এবং পরবর্তীতে লভ্যাংশ। ওকে, সো এখন দেখি কার্যাবলীটা কিভাবে আলোচনা করা যায়। তবে কার্যাবলীর ক্ষেত্রে সেই আলোচনাটাই থাকবে, জাস্ট একটু ডিফারেন্ট ওয়েতে বলা হবে। ওই ব্যাপারটা হলো ভাতটা আমি সোজা হাতে না খেয়ে একটু হাতটা ঘুরায় খাইতেছি, বাট ভেতরের আলোচনা আলটিমেটলি সেমই থাকবে। তো দেখি আমাদের প্রথম টপিকটা হলো তহবিল সংগ্রহ। আচ্ছা, তহবিল সংগ্রহ বলতে আমাদের কাছে অর্থ সংগ্রহ মনে হয়। তাহলে অর্থ সংগ্রহ বলতে আমরা কি বুঝি? অর্থসংস্থান। এখন আমি যখন অর্থায়নের ডেফিনেশনটা বলেছিলাম তখন দুইটা কাজের কথা বলেছিলাম। ফার্স্টে হলো বিনিয়োগ, দেন হলো অর্থসংস্থান। তার মানে অর্থসংস্থান আসার আগে বিনিয়োগ করতে হবে। এখন তহবিল সংগ্রহ বলতে বোঝানো হচ্ছে অর্থ সংগ্রহ। তাহলে অর্থ সংগ্রহ মানে হলো অর্থসংস্থান। এখন আমার একটা প্রশ্ন, বাবা আগে আসে না বাচ্চা আগে আসে? তো বেসিক আনসার হলো আগে বাবা দেন বাচ্চা। তাহলে আগে যদি বাবা হয় তারপর যদি বাচ্চা হয় তাহলে অর্থসংস্থান হলো বাচ্চা, তাহলে বাচ্চার আগে বাবাকে আসতে হবে। তার মানে আমি যদি অর্থসংস্থান নিয়ে আলোচনা করতে চাই এর আগে আমাকে বিনিয়োগ নিয়ে আলোচনা করতে হবে। তাহলে আমরা দেখি তহবিল সংগ্রহের মধ্যে, তহবিল সংগ্রহ বলতে আমরা বুঝতে পারতেছি অর্থসংস্থান। সো অর্থসংস্থান করতে গেলে আমাকে আগে বিনিয়োগ করতে হবে। সো আমাদের প্রথম আলোচনাটা হলো বিনিয়োগ। আমি এখানে কোনো এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসিনি, আমরা গত লেকচারে যা আলোচনা করেছি ওইটাই এখানে নিয়ে আসা হয়েছে, জাস্ট শুধু রিভিউ করতে হবে। সো বিনিয়োগ বলতে আমরা আগে থেকেই জানি কি কিনতে হবে, কত টাকার কিনতে হবে। সো এটাকে শুদ্ধ ভাষায় লেখা হয়েছে কোথায় এবং কি পরিমাণ বিনিয়োগ করতে হবে। এবং গত লেকচার থেকেই মোটামুটি এটা সবার মাথায় আছে যে বিনিয়োগ বলতে আমরা দুই ধরনের বিনিয়োগ আমাদের মাথায় কাজ করে। একটা হলো স্বল্প মেয়াদে, একটা হলো দীর্ঘমেয়াদে। স্বল্প মেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের নাম হলো চলতি মূলধন ব্যবস্থাপনা, দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের নাম হলো মূলধন বাজেটিং। আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না এখানে। ওকে, সো বিনিয়োগ ডান। যখন আমাদের বিনিয়োগ ডান হয়ে যায়, মানে বিনিয়োগের সিদ্ধান্ত আমাদের নেওয়া হয়ে যায়, তখন আমরা চিন্তা করি হলো অর্থসংস্থান নিয়ে। তাহলে আমাদের এই তহবিল সংগ্রহের মধ্যে ফার্স্টে আমরা বিনিয়োগের ব্যাপারে ডিসিশনগুলো নিব, এরপর আমরা অর্থসংস্থানে যাব। সো এটাও আমাদের আগের আলোচনা। অর্থসংস্থান বলতে আমরা জানি কোন উৎস হতে অর্থ সংগ্রহ করতে হবে। সেক্ষেত্রে আমাদের দুইটা বিষয় মাথায় রাখতে হবে। এক নাম্বার ছিল উৎস নির্বাচন। আচ্ছা, উৎস নির্বাচন আমি কি বলেছিলাম যে উৎস নির্বাচন করার আগে আমাকে দেখতে হবে আমার কাছে কত টাকা আছে, অর্থাৎ আমার নিজস্ব মূলধন কত এবং কত টাকা আমাকে অন্য উৎস থেকে সংগ্রহ করে আনতে হবে, অর্থাৎ ঋণকৃত মূলধন। তাহলে উৎস নির্বাচন করতে গেলে আমাদের মাথায় কাজ করবে নিজস্ব মূলধন কত এবং ঋণকৃত মূলধন কত। এটা এই পর্যন্ত গত ক্লাসে আলোচনা করা হয়েছিল। আজকে একটু এক্সট্রা আলোচনা হবে, কারণ যত সামনের দিকে লেকচার যেতে থাকবে আস্তে আস্তে তোমরা বড় হতে থাকবে এবং আস্তে আস্তে লেকচারের ডিফিকাল্টিও বাড়তে থাকবে, অর্থাৎ একটু ডিফিকাল্ট ওয়েতে আলোচনা করতে হবে। গত ক্লাসে আমি জাস্ট খালি বলেছিলাম যে আমার কাছে কত টাকা আছে এবং আমি কত টাকা ঋণ নিব, শুধু এতটুকু ডিসিশন নিয়ে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, ধরো তোমার 1 লাখ টাকা দরকার, এখন তোমার কাছে আছে 40,000 টাকা, এখন তোমার দরকার 60,000 টাকা। এখন এই 60,000 টাকা তুমি কি আরেকজনের কাছ থেকে ঋণ নিবা না তোমার কোনো নিজস্ব উৎস থেকে সংগ্রহ করবা, সেইটা নিয়ে দেখতে হবে। সো গত ক্লাসে আমি আসলে মেইনলি আলোচনাগুলো ইজিয়ার করার জন্য ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলছি, অর্থাৎ আমার দরকার তোমার দরকার এরকম। এখন আমরা বিজনেসের পার্সপেক্টিভে চলে যাব, একটা ব্যবসার ক্ষেত্রে সে কিভাবে অর্থটা সংগ্রহ করতে পারে।
সো ফর এক্সাম্পল এই এক্সাম্পলটাই থাকুক যে 1 লাখ টাকা দরকার ব্যবসার, তার নিজের কাছে আছে 40,000, এখন তার আরো 60,000 টাকা দরকার। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, তোমার নিজের কাছে আছে 40,000, তুমি আরেকজনের কাছ থেকে ধার করবা 60,000, সে কিন্তু কখনোই তোমাকে 60,000 টাকা দিতে রাজি হবে না। অথবা তুমি যদি তার কাছ থেকে 60,000 টাকা নেও, এটা অনেক বেশি রিস্কি হয়ে যাবে। কেন রিস্কি হবে? কারণ তোমার তোমার কাছে আছে 40,000, তুমি মানুষের কাছ থেকে ধার নিছো 60,000, তাহলে আলটিমেটলি তুমি তাকে সর্বোচ্চ পে করতে পারবা 40,000। তাহলে তোমার তো ওই অ্যাবিলিটি নাই যে তুমি যে টাকা ধার করে আনতেছো সেটা পে করার মতো। এই জন্য ব্যবসা ব্যবসার ক্ষেত্রে যখন সে টাকাটা সংগ্রহ করতে চায়, এই টাকাটা সংগ্রহ করতে গেলে তাকে মাথায় রাখতে হয় যে সে নিজের উৎস থেকে কতটুকু সংগ্রহ করবে আর ঋণ করে কতটুকু টাকা সংগ্রহ করবে। এখন ব্যবসার ক্ষেত্রে নিজস্ব মূলধন, মালিকরা যে মূলধনটা দেয় সেটা ব্যবসার নিজস্ব মূলধন, প্লাস আরেকটা অতিরিক্ত উৎস আছে, সেটা হলো শেয়ার ইস্যু করা। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান তার নিজের কোম্পানির নামে বাজারে সিকিউরিটি ইস্যু করে সেটার মাধ্যমে টাকা সংগ্রহ করে আনতে পারে। সো এই শেয়ার মূলধনটাকে আমরা আমরা নর্মালি নিজস্ব মূলধন বলি, কারণ শেয়ার মূলধন মানে হলো যখন তুমি কোম্পানি বাজারে একটা শেয়ার ছাড়লো এবং তুমি যখন ওই শেয়ারটা কিনলা, তখন তুমি কোম্পানির কাছে তৃতীয় পক্ষ না, তখন তুমি কোম্পানির একজন মালিক হয়ে গেলা। এই জন্য শেয়ারের মাধ্যমে যখন অর্থ সংগ্রহ করা হয় তখন এটাকে ধারণা করা হয় বা তখন এটাকে বলা হয় হলো নিজস্ব মূলধন। কারণ যে শেয়ারটা কিনে সে আলটিমেটলি শেয়ার হোল্ডার, আর যে শেয়ার হোল্ডার সে আলটিমেটলি কোম্পানির মালিক বা নিজস্ব একজন পার্টি। সো এক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে যে আমি যে টাকাটা সংগ্রহ করব, এই টাকার মধ্যে কতটুকু আমি নিজের উৎস থেকে সংগ্রহ করব, কতটুকু আমি ঋণ থেকে সংগ্রহ করব। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার মাথায় রাখতে হবে যে আমি যে টাকাটা সংগ্রহ করব এই ক্ষেত্রে আমার ব্যয়টা কিরকম হবে। এটা আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম যে যে উৎস থেকে আমাদের ব্যয়টা কম হবে আমরা সেই উৎস থেকে অর্থটা সংগ্রহ করব। সো এখানে আমাদের একটা নতুন টপিক চলে আসবে, সেটা হলো কাম্য মূলধন কাঠামো। আচ্ছা, আগে আমি একটু বলি মূলধন কাঠামো জিনিসটা কি। মূলধন কাঠামো মানে, মূলধন মানে হলো ক্যাপিটাল, কাঠামো মানে হলো স্ট্রাকচার। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের মূলধন কাঠামোর মধ্যে দুইটা উপাদান থাকে, একটা হলো তার নিজস্ব মূলধন, একটা হলো তার ঋণকৃত মূলধন। সো এই মূলধন কাঠামোর মধ্যে বা এই যে ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে কতটুকু নিজের মূলধন থাকবে আর কতটুকু ঋণকৃত মূলধন থাকবে, এটার যে পার্সেন্টেজটা বা যে প্রপোর্শনটা, এই প্রপোর্শনটাকে আসলে বলা হয় হলো ক্যাপিটাল স্ট্রাকচার বা মূলধন কাঠামো। এখন মূলধন কাঠামোতে যতটুকু তোমার নিজের টাকা থাকলো আর যতটুকু তুমি ধার করলা, এই দুইটার রেশিও এমন হইতে হবে যাতে তোমার আলটিমেট অবজেক্টিভ ফুলফিল হয়, যাতে তুমি তোমার কস্টটা কমায় নিয়ে আসতে পারো। দেখো ডেফিনেশনে কি বলা হয়েছে, যে মূলধন কাঠামো মিশ্রণে মূলধন খরচ সবচেয়ে কম এবং ফার্মের মূল্য সবচেয়ে বেশি। অর্থাৎ ধরো তোমার মূলধন কাঠামোতে 1 লাখ টাকা আছে, এখন এই 1 লাখ টাকার মধ্যে কতটুকু, বা আমি আরো ইজি করে বলি, ধরো তোমার 1 লাখ টাকা দরকার, এখন এই 1 লাখ টাকার মধ্যে কত টাকা তুমি শেয়ার ইস্যুর মাধ্যমে মানে নিজস্ব মূলধনের মাধ্যমে সংগ্রহ করবা এবং কতটুকু তুমি ঋণের মাধ্যমে সংগ্রহ করবা, এই প্রপোর্শনটা খুব ভাইটাল। এক্ষেত্রে ফার্মকে যেটা করতে হয়, ফার্মকে টাকাটা সংগ্রহ করার আগে বিভিন্ন প্রপোর্শন রেডি করতে হয়। কিভাবে? ফর এক্সাম্পল ফার্ম ধরে নিল যে আমি পুরা টাকাটাই শেয়ার ইস্যুর মাধ্যমে করব, মানে নিজস্ব মূলধন। তাহলে আমার 1 লাখ টাকার মধ্যে পুরা টাকাটাই নিজস্ব মূলধন হবে, অর্থাৎ 100% নিজস্ব মূলধন, 0% ঋণ মূলধন। দেন সে চিন্তা করলো যে না ঠিক আছে, আমি তাহলে 90% নিজস্ব মূলধন করি, 10% ঋণের মাধ্যমে করি। আরেকটা অপশন সে ধরলো, আমি 80% নিজের মাধ্যমে করি, 20% ঋণের মাধ্যমে করি। এভাবে সে বিভিন্ন প্রপোর্শন রেডি করে এবং প্রত্যেকটা প্রপোর্শন রেডি করার পরে সে দেখে কোন প্রপোর্শন থেকে সংগ্রহ করলে তার ব্যয়টা সবচেয়ে কম হবে। সো যে প্রপোর্শনটা, দেখো এখানে কিন্তু বলা হয়েছে যে মূলধন কাঠামো বলা হয় নাই, বলা হয়েছে যে মূলধন কাঠামো মিশ্রণে, অর্থাৎ তোমার নিজস্ব মূলধন আর ঋণকৃত মূলধনের যে প্রপোর্শনটা, ফর এক্সাম্পল এটা হইতে পারে 50-50, ফর এক্সাম্পল এটা হইতে পারে 40-60 অথবা 60-40, মানে যে প্রপোর্শনে গেলে মূলধনের খরচটা সবচেয়ে কম হবে, অর্থাৎ ওই অর্থটা সংগ্রহ করতে ব্যয়টা সবচেয়ে কম হবে এবং ফার্মের মূল্যটা সবচেয়ে বেশি হবে, সেই কাঠামোটাকেই বলা হয় হলো কাম্য মূলধন কাঠামো।
সো উৎস নির্বাচন করতে গেলে আমরা আগে শিখছিলাম কতটুকু নিজের আছে, কতটুকু আমি ঋণ করব। এখন আমরা শিখলাম এই নিজের টাকা এবং ঋণের টাকা এমন একটা প্রপোর্শনে রাখতে হবে যাতে আমার কস্টটা সবচেয়ে কম হয় এবং ফার্মের ভ্যালুটা যাতে ইনক্রিজ করে বা ফার্মের ভ্যালুটা যাতে ম্যাক্সিমাম হয়। সো এই পর্যন্তই আলোচনা তহবিল সংগ্রহের। তাহলে আমরা আরেকবার রিকল করি। তহবিল সংগ্রহ বলতে দুইটা জিনিস কাজ করে, বিনিয়োগ এবং অর্থসংস্থান। ফার্স্টে আসবে বিনিয়োগ, দেন আসবে অর্থসংস্থান। এবং বিনিয়োগ অর্থসংস্থানের পরে আমাদের আরেকটা সিদ্ধান্ত ছিল, সেই সিদ্ধান্তটার নাম ছিল লভ্যাংশ সিদ্ধান্ত। সো সেই সিদ্ধান্তের উপরে বেস করে আমাদের পরবর্তী কার্যাবলীটা হলো তহবিল বন্টন। সো আমরা একটু দেখি তহবিল বন্টনে কি আছে। আমি যেহেতু আগেই বলে দিচ্ছি লভ্যাংশ, সো লভ্যাংশ বলতে গেলে আমাদের মাথায় দুইটা টার্ম কাজ করে, যে একটা হলো লভ্যাংশ, একটা হলো সংরক্ষিত আয়। মালিকদের মধ্যে যে টাকাটা বন্টন করতে হয় সেটাকে বলা হয় লভ্যাংশ। নেট মুনাফার যে অংশটা ফার্মে রেখে দিতে হয় পরবর্তী বিনিয়োগের জন্য বা পরবর্তী এক্সপ্যানশনের জন্য, সেটাকে বলা হয় হলো সংরক্ষিত আয় বা অবন্টিত মুনাফা। আচ্ছা, এখন আমি অর্থায়নের কার্যাবলীর আলোচনা শেষ। এখন আমি একটু ব্যাক করব, কারণ আমাদের মোস্টলি এই তহবিল সংগ্রহ রিলেটেড কোয়েশ্চেন সবচেয়ে বেশি আসে। সো আমি তহবিল সংগ্রহের ক্ষেত্রে একটু কয়েকটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি, এটা একটু মাথায় রাখতে হবে। দেখো, অর্থায়নের কার্যাবলী যদি জিজ্ঞাসা করা হয় অর্থায়নের কার্যাবলী কয় ধরনের, তাহলে আমাদের আনসার হবে দুই ধরনের। একটা হলো তহবিল সংগ্রহ, একটা হলো তহবিল বন্টন। তহবিল সংগ্রহ আবার কয় ধরনের? দুই ধরনের। একটা হলো বিনিয়োগ, একটা হলো অর্থসংস্থান। বিনিয়োগ আবার কয় ধরনের? দুই ধরনের। একটা হলো স্বল্পমেয়াদী বিনিয়োগ, একটা হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ। আমি আবার রিপিট করছি, অর্থায়নের কার্যাবলী দুই ধরনের, তহবিল সংগ্রহ, তহবিল বন্টন। তহবিল সংগ্রহ দুই ধরনের, বিনিয়োগ, অর্থসংস্থান। বিনিয়োগ আবার দুই ধরনের, স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী। আচ্ছা, প্রথমে একটা শর্টকাট শিখিয়ে দিচ্ছি যে তহবিল সংগ্রহে যেহেতু বিনিয়োগও আছে, অর্থসংস্থানও আছে, তার মানে তোমার সিকিউ এর কোনো কোয়েশ্চেনে যদি অর্থায়নের কার্যাবলী রিলেটেড কোনো কোয়েশ্চেন আসে এবং সেটা যদি তহবিল সংগ্রহ থেকে হয়, তাহলে কিন্তু তোমাকে তহবিল সংগ্রহ বলতে হবে। এরপরে কিন্তু তোমাকে এক্সপ্লেইন করতে হবে যে তহবিল সংগ্রহের আন্ডারে এটা কি বিনিয়োগ না অর্থসংস্থান। এখন মোস্ট অফ দ্য টাইম স্টুডেন্টস কনফিউজড হয়ে যায়, যদিও আমাদের বিনিয়োগ এবং অর্থসংস্থানের আলোচনা টোটালি ডিফারেন্ট। বিনিয়োগ মানে হলো আমি কি কিনবো, কত টাকার কিনবো। অর্থসংস্থান মানে হলো ওই টাকাটা আমি কোথা থেকে সংগ্রহ করব। কিন্তু তারপরও যখন আমরা এক্সাম হলে বসি তখন দেখা যায় কি আমরা অনেক বেশি প্যানিক করি। প্যানিক করার কারণে মোটামুটি দেখবা সব ওয়ার্ডগুলো আমাদের কাছে একই রকম লাগে বা ল্যাঙ্গুয়েজের ধরনগুলো একই রকমই লাগে। এই কারণে এখানে একটু ডিফারেন্সটা আমি শিখাই দিচ্ছি যে সিকিউতে, ফর এক্সাম্পল তোমার সিকিউতে কোয়েশ্চেনটা বললো যে XYZ কোম্পানির জন্য, কোম্পানির উৎপাদন কার্য সচল রাখার জন্য কোম্পানি একটি মেশিন ক্রয় করতে চায়, যে মেশিনটির সম্ভাব্য মূল্য হলো 10 লাখ টাকা। তুমি খেয়াল করো, আমরা যদি জাস্ট আমাদের বেসিকটার উপরে দাঁড়িয়ে থাকি তাহলে আমরা অ্যান্সার করতে পারবো। কোয়েশ্চেনটা কি বলছিল? তার উৎপাদন কার্য সচল রাখার জন্য একটি মেশিন ক্রয় করতে চায় যার মূল্য 10 লাখ টাকা। সো কোয়েশ্চেন করো, কি কিনতে হবে? মেশিন কিনতে হবে। কত টাকার কিনতে হবে? 10 লাখ টাকার কিনতে হবে। তাহলে এটা হলো আমাদের বিনিয়োগ। সো আমরা কোয়েশ্চেনে দেখবো আগে যে আমার কোয়েশ্চেনে কি লেখা আছে। যদি আমি আমার এই দুইটা প্রশ্নের উত্তর পেয়ে যাই যে আমার কি কিনতে হবে, কত টাকার কিনতে হবে, তাহলে আমরা বুঝবো এটা হলো বিনিয়োগ। এখন আসো, আমি এই লাইনটাকে আরেকটু বড় করে বলতেছি, এখন স্টুডেন্টসরা কনফিউজড হয়ে যাবে। আমি বললাম কোম্পানির উৎপাদন কাজ সচল রাখার জন্য একটি মেশিন ক্রয় করতে হবে যার মূল্য হলো 10 লাখ টাকা। এই 10 লাখ টাকার মধ্যে 7 লাখ টাকা কোম্পানির শেয়ার ইস্যুর মাধ্যমে সংগ্রহ করবে এবং 3 লাখ টাকা কোম্পানি 3 লাখ টাকা কোম্পানি ঋণের মাধ্যমে সংগ্রহ করবে। এখন তুমি খেয়াল করো, আমরা যখন প্রথম কোয়েশ্চেনটা বলছিলাম তখন বলছিলাম তার একটা মেশিন দরকার, 10 লাখ টাকা দরকার। আমি কিন্তু এরপর আর কিছু বলি নাই। তাইলে আমার কি দরকার, কত টাকার দরকার, আমি কোয়েশ্চেনে অ্যান্সার পেয়ে গেছি, আমি বিনিয়োগ বলে দিছি। এখন হয়েছে ঠিক আছে, আমার কি দরকার, মেশিন দরকার, কত টাকার দরকার, 10 লাখ টাকার দরকার, কিন্তু তারপরের অংশটা যখন অ্যাড করা হয়েছে এখন কিন্তু আর এটা ডিসিশন হইতেছে না যে আমি এখন কি কিনবো, এই ডিসিশনে পড়ে আছি।
এই ডিসিশন নিয়ে হয়ে গেছে যে আমার 10 লাখ টাকা লাগবে। এখন আমার ডিসিশন কোথায়, যে এই টাকাটা আমি কোথা থেকে সংগ্রহ করব। দেখো আনসার সিকিউতে কোয়েশ্চেনে কি বলা হয়েছিল, যে 10 লাখ টাকার মধ্যে 7 লাখ টাকা শেয়ার ইস্যুর মাধ্যমে, 3 লাখ টাকা ঋণের মাধ্যমে সংগ্রহ করবে। তাহলে আমার কোয়েশ্চেনটা কি, অর্থটা কোথা থেকে সংগ্রহ করব। সুতরাং এটা হলো অর্থসংস্থান। তাহলে আমি ফাইনাল আরেকবার বলতেছি, কি কিনবো, কত টাকার কিনবো, এতটুকু বইলা যদি থাইমা যায় কোয়েশ্চেনের মধ্যে, তাহলে বিনিয়োগ। এরপরে যদি একটু লেজ লাগায় দেয় যে এই টাকাটা অমুক জায়গা থেকে আনবে বা এই টাকাটা অমুক জায়গা থেকে সংগ্রহ করবে, তাইলেই বুঝবা অর্থসংস্থান। ফাইন। এখন বিনিয়োগের মধ্যে আবার আরেকটা ছোট্ট নাটক আছে, কারণ বিনিয়োগ যেহেতু দুই ধরনের, স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী। এখন আমাকে বিনিয়োগের ক্ষেত্রে আবার খেয়াল রাখতে হবে যে সম্পত্তিটার কথা বলতেছে ওই সম্পত্তিটা কত বছরের জন্য কিনতে চাচ্ছে, বা ওই সম্পত্তিটা কত বছর ব্যবসায় থাকবে, অথবা ওই সম্পত্তি ক্রয় করতে গেলে কত টাকা লাগতেছে, এটার উপরে বেস করে আমরা সিদ্ধান্ত নিব। যেমন ধরো বলা হইলো কোম্পানির উৎপাদনের কাজের জন্য একটি মেশিন ক্রয় করতে চাচ্ছে যার মূল্য হলো 10 লাখ টাকা, এবং মেশিনটি আগামী 10 বছর মেশিনটি থেকে আগামী 10 বছর নিট মুনাফা অর্জন করা যাবে। তাহলে খেয়াল করো, টাকার পরিমাণটা দিয়ে আমি জাজ করব না কেন, কারণ টাকার পরিমাণ কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। এখন যে কোম্পানিটা একদম একদম নতুন, ওর কাছে কিন্তু 1000 টাকা অনেক অনেক বড় ব্যাপার। আর যে কোম্পানি ধরো ধরো ফর এক্সাম্পল বেক্সিমকো কোম্পানি বা স্কয়ার কোম্পানি, ওরে 1000 টাকা বললে ও দেখা গেছে প্রতিদিন হাঁটলে ওর পকেট থেকে 1000 টাকা পড়ে যায়। কারণ ওর কাছে এই 1000 টাকা আহামরি কিছু বিষয় না, ওর কাছে 1 লাখ টাকাও স্বল্পমেয়াদী বিনিয়োগ হইতে পারে। আর ছোট্ট একটা মুদির দোকানের ক্ষেত্রে 1000 টাকা কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগ হইতে পারে। এই জন্য আমরা টাকাটা ফোকাস না করে আমরা মেয়াদটার দিকে খেয়াল করব। দেখো বলা হয়েছিল যে আগামী 10 বছর এখান থেকে নিট মুনাফা অর্জন করা যাবে। তাহলে আমরা শর্টকাটটা কি জানি, যে 1 বছরের কম হইলে স্বল্পমেয়াদী, 1 বছরের বেশি হইলে দীর্ঘমেয়াদী। সো যেহেতু 10 বছর, তার মানে ইজিলি বোঝা যেতেছে 1 বছরের বেশি, সুতরাং এটা দীর্ঘমেয়াদী। এখন আসো, যদি এই কোয়েশ্চেনটাই তোমার সিকিউতে সেট করা হয় যে একটা মেশিন কিনতে চায়, 10 লাখ টাকা দরকার, এখান থেকে 10 বছর নিট মুনাফা অর্জন করা যাবে, তাহলে তুমি আনসারটা কি দিবা? আমার আমার মতে তুমি একদম শুরু থেকে ভেঙে ভেঙে আলোচনা করবা। ফার্স্টে বলবা এটা অর্থায়ন কার্যাবলীর মধ্যে তহবিল সংগ্রহ কাজের অন্তর্ভুক্ত। তারপরে বলবা তহবিল সংগ্রহের মধ্যে এটি বিনিয়োগ কার্যাবলীর অন্তর্ভুক্ত। দেন তুমি এক্সপ্লেইন করবা যে বিনিয়োগের মধ্যে যেহেতু সম্পত্তিটি থেকে 1 বছরের অধিক সময়ের মানে যেহেতু সম্পত্তিটি 1 বছরের অধিক সময় ধরে ব্যবসা প্রতিষ্ঠানে থাকতেছে, বা এখান থেকে 1 বছরের অধিক সময় ধরে নিট মুনাফা অর্জন করা যাচ্ছে, সুতরাং এটা হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা মূলধন বাজেটিং। তাহলে আমাদের আনসারটা কি হবে, যে অর্থায়নের কার্যাবলীর মধ্যে এটা তহবিল সংগ্রহ, এর আন্ডারে বিনিয়োগ, বিনিয়োগের আন্ডারে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, যাকে বলা হয় হলো মূলধন বাজেটিং। তুমি সরাসরি মূলধন বাজেটিং বললেও কোনো সমস্যা নাই, তবে আমার কথা হলো তুমি যদি ভেঙে ভেঙে বলো তাহলে টিচার বুঝতে পারবে যে তুমি আসলে শিখে এসে লিখছো, মানে তুমি জানো জিনিসটা এবং জেনে আনসার করছো। সো আই থিংক অর্থায়নের কার্যাবলী শেষ আমাদের। তাহলে ফাইনাল একটা রিভিউ। অর্থায়নের কার্যাবলী দুই ধরনের, তহবিল সংগ্রহ, তহবিল বন্টন। তহবিল সংগ্রহ দুই ধরনের, বিনিয়োগ, অর্থসংস্থান। বিনিয়োগ দুই ধরনের, স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী। ওকে। এবং অর্থসংস্থানের ক্ষেত্রে উৎস নির্বাচন এবং আমরা কাম্য মূলধন কাঠামো সম্পর্কে আগে আলোচনা করছি। এবং আমাদের পরবর্তী কার্যাবলীটা হলো তহবিল বন্টন, যেটা মানে হলো ওই লভ্যাংশটা কিভাবে বা তহবিলটা কিভাবে বন্টিত হবে। সো এটা আমরা আগে আলোচনা করে ফেলছি যে এটা নিট মুনাফার একটা অংশ মালিককে দিতে হয়, একটা অংশ ব্যবসায় রাখতে হয়। সো একটা লভ্যাংশ আর একটা সংরক্ষিত হয়। অর্থায়নের কার্যাবলী আমাদের খুবই ইম্পর্টেন্ট, কারণ অর্থায়নের কার্যাবলী থেকে অলমোস্ট মোর দেন 80% টাইমস প্রয়োগের কোয়েশ্চেন আসে, অর্থাৎ গয়ের কোয়েশ্চেন। এখন আমরা আসবো অর্থায়নের লক্ষ্য। এটা আরো ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে গয়ের কোয়েশ্চেনও হইতে পারে, এখান থেকে ঘয়ের কোয়েশ্চেনও হইতে পারে। এবং নর্মালি গত ক্লাসে আমি যখন বলছিলাম অর্থায়নের নীতিমালা থেকে যেমন কোয়েশ্চেন থাকে, ঠিক তেমনি অর্থায়নের কার্যাবলী বা বিশেষ করে অর্থায়নের লক্ষ্য থেকে নর্মালি কোয়েশ্চেন থাকেই সবসময়। সো এই আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শুনবা, কারণ এখানে অনেক ডেপথের কিছু আলোচনা আছে, এই জন্য বেসিকটা ক্লিয়ার করতে হবে। সো অর্থায়নের লক্ষ্য আমাদের দুই ধরনের, একটা হলো স্বল্পমেয়াদী লক্ষ্য আর একটা হলো দীর্ঘমেয়াদী লক্ষ্য। স্বল্পমেয়াদী লক্ষ্যের নাম হলো মুনাফা সর্বোচ্চকরণ। দেখো নাম থেকেই বোঝা যাইতেছে মুনাফা সর্বোচ্চকরণ, তার মানে মুনাফা সর্বোচ্চকরণ বলতে আমরা বুঝবো মুনাফা বৃদ্ধি করা, অর্থাৎ মুনাফা সর্বোচ্চকরণের ফোকাসই থাকবে মুনাফা বৃদ্ধি করা। মানে হইলো মুনাফা সর্বোচ্চকরণের উপরে বেস করে যদি তুমি কখনো কোনো সিদ্ধান্ত নিতে যাও, তাহলে তোমার মাথায় থাকবে যে যেখানে আমার মুনাফা বেশি হবে আমি সেটাকে আলটিমেটলি চুজ করব। এখন আমাদের সেকেন্ড পয়েন্টটা দেখো, লেখা আছে শেয়ার প্রতি আয়। এটার কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেনটা হলো মুনাফা সর্বোচ্চকরণের নির্ণায়ক কি।
দেখো আমি ফার্স্টের কথাটা কি বলছিলাম, মুনাফা সর্বোচ্চকরণ মানে হইল মুনাফা বৃদ্ধি করা, বা মুনাফা সর্বোচ্চকরণের ফোকাস হইল মুনাফা বৃদ্ধি করা। এখন মুনাফা সর্বোচ্চকরণের নির্ণায়ক কি, মানে কিভাবে আমি বুঝবো যে আসলে মুনাফা সর্বোচ্চকরণ হয়েছে, এটার আনসার হইল শেয়ার প্রতি আয়। এই টপিকটা তোমাদের জন্য নতুন। শেয়ার প্রতি আয় জিনিসটা খুব কঠিন কিছু না, এটা হলো আমাদের যে নিট মুনাফা হয়, এই নেট মুনাফাকে শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ দিলেই প্রতি শেয়ারের আয়টা চলে আসে। ধরো কথার কথা, তোমার নেট মুনাফা 1,00,000 টাকা, তোমার কোম্পানিতে শেয়ার আছে 10টা। এখন তোমার টোটাল নেট মুনাফা হয়েছে 1,00,000 টাকা, কিন্তু শেয়ার আছে কয়টা? 10টা। তাহলে প্রত্যেকটা শেয়ার হোল্ডার তো আর 1,00,000 টাকা পাবে না, বা প্রত্যেকটা শেয়ারের আয় তো 1,00,000 টাকা না, কারণ শেয়ার আছে আমার 10টা। তাইলে এই 10টা শেয়ারের টোটাল ভ্যালু হইলো 1,00,000 টাকা। অর্থাৎ আমি যদি 1,00,000-কে 10 দিয়ে ডিভাইড করি, মানে 10,000 টাকা, অর্থাৎ প্রত্যেকটা শেয়ারের আয় হইলো আমার 10,000 টাকা। সুতরাং শেয়ার প্রতি আয় জিনিসটা খুবই সহজ, সেটা হলো আমাদের যে নেট মুনাফাটা থাকবে, এই নেট মুনাফাটাকে শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব শেয়ার প্রতি আয়। ওকে, এবার আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য। দীর্ঘমেয়াদী লক্ষ্য মানে হলো সম্পদ সর্বাধিকরণ। দেখো নামের থেকে বোঝা যেতেছে সম্পদ বাড়াইতে হবে, সো সম্পদ সর্বাধিকরণের ফোকাস কি? সম্পদ বৃদ্ধি করা। এখন আসো এটার নির্ণায়ক কি? নির্ণায়ক হইল নিট বর্তমান মূল্য। ওকে ফাইন, নিট বর্তমান মূল্য জিনিসটা কি? নিট বর্তমান মূল্য মানে হইল, একটা ব্যাপার আছে, তুমি স্বপ্ন দেখতেছো যে আমি আজকে 1,00,000 টাকা এখানে বিনিয়োগ করলাম, 10 বছর পরে আমি এখান থেকে 1 কোটি টাকা পাবো। স্বপ্ন দেখা ভালো, কারণ তুমি যখন স্বপ্ন দেখবা তখন তুমি এটার পেছনে ছুটবা, এটা ভালো। বাট তুমি চিন্তা করো, তুমি এখন বিনিয়োগ করতেছো 1,00,000 টাকা, এই টাকাটা কিন্তু তোমার পকেট থেকে চলে যেতেছে, এটা কিন্তু স্বপ্নে নাই, এটা বাস্তবে তোমার পকেট থেকে যাচ্ছে, তার মানে এটা তোমার খরচ হয়ে গেল 1,00,000 টাকা। সে তোমাকে বলছে, মানে তুমি যেখানে বিনিয়োগ করছো সেখান থেকে তুমি জানতে পারলা 10 বছর পরে তুমি 1 কোটি টাকা পাবা। এখন এই যে 1,00,000 টাকা, এটা কিন্তু তোমার চলে গেছে, তার মানে তোমার খরচ হয়ে গেছে, কিন্তু তোমার যে আয়টা, তোমার আয়টা কি আজকে আসতেছে? তোমার আয়টা আসতেছে 10 বছর পরে। এখন তুমি যদি এই স্বপ্নে বিভোর হইয়া খুশিতে 1,00,000 টাকা বিনিয়োগ করে দাও, এবং 5 বছর পরে দেখলা ওই কোম্পানি নামে বাংলাদেশে কোনো কোম্পানি নাই, অর্থাৎ এই নামে কোনো কিছু এক্সিস্টই করে না, তখন সেক্ষেত্রে তুমি কি করবা? সেক্ষেত্রে তো তোমার পুরো 1,00,000 টাকাই চলে গেল। এই জন্য তোমাকে চিন্তা করতে হবে যে ঠিক আছে, আমি 10 বছর পরে 1 কোটি টাকা পাবো, এই 1 কোটি টাকা আজকে আমি হিসাব করলে এই 1 কোটি টাকার আজকের মূল্য কত হবে, এইটাকে বলা হয় হইল নির্বর্তমান মূল্য। সো এটা বলতে গেলে আমার আরেকটা আলোচনা চলে আসবে, অর্থের সময় মূল্য। আমি আগে একটু অর্থের সময় মূল্য নিয়ে বলি, তাহলে নির্বর্তমান মূল্যটা ক্লিয়ার হবে। অর্থের সময় মূল্য মানে হইলো সময়ের সাথে সাথে অর্থের মূল্যটা চেঞ্জ হয়। অর্থাৎ তোমাকে আমি দুইটা অপশন দিলাম, যে তোমাকে আমি আজকে 10 টাকা দিব, অথবা তোমাকে আমি 1 সপ্তাহ পরে 11 টাকা দিব। এখন এক্ষেত্রে বললে, তোমাকে যদি বলা হয় যে তুমি কোনটা চুজ করবা, সবাই কিন্তু বলবে আজকেরটা, কারণ সবাই জানে বাকির নাম ফাঁকি। আমি বললাম যে 7 দিন পরে তোমার আমি 11 টাকা দিব, তুমি চিন্তা করলে যে 7 দিন পরে যে দিবেন তার গ্যারান্টি কি? এই জন্য তুমি চিন্তা করবা আমি এখন নগদে 10 টাকা নিয়ে আনি, তার মানে কি আমি 10 টাকা পাইতেছি, কিন্তু আমি এই 1 টাকা এক্সট্রা মানে 11 টাকার জন্য আমি 7 দিন ওয়েট করব, 7 দিন পরে তো আমি নাও পাইতে পারি। সো বলা হয় যে আজকের যে অর্থের মূল্যটা, এটা অবশ্যই ভবিষ্যতের থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ আজকে যে মূল্যটা আমি পাচ্ছি এটা আমি নগদে পাচ্ছি, এই জন্য এটাকে আমি বেশি প্রেফার করব। এই নিট বর্তমান মূল্যটা হইলো এটাই, যে যে খরচটা আমি এখন করে ফেলছি এটা আমি আজকেই করে ফেলছি। সো যে আয়টা আমার ভবিষ্যতে আসবে, ওই ভবিষ্যতের আয়টার আজকের মূল্যটা যদি আমি বের করতে পারি, তাইলে আমি ডিসিশন নিতে পারবো যে আমার এখানে বিনিয়োগ করাটা উচিত কিনা। আমি এত ডেপথে যাব না, কারণ এটার উপরে আমাদের ভবিষ্যতে একটা চ্যাপ্টারই আছে, তখন আমরা এক্সপ্লেইন করব। বাট এখন জাস্ট সিম্পল একটা জিনিস চিন্তা করো, যে তুমি 1,00,000 টাকা বিনিয়োগ করছো, তোমার 1,00,000 টাকা চলে গেছে, তাহলে এটা তোমার ব্যয়। তুমি 10 বছর পরে 1 কোটি টাকা পাবা, তুমি সেই 10 বছর পরের ভ্যালুটাকে আজকের ভ্যালুতে কনভার্ট করলা। কিভাবে কনভার্ট করলা এই কোয়েশ্চেনটা আপাতত মাথায় নিয়ে এসো না, কারণ এটা একটু ম্যাথামেটিক্যাল ব্যাপার। জাস্ট মাথায় রাখো যে 10 বছর পরে যে 1 কোটি টাকা পাবা, সেটাকে তুমি ক্যালকুলেট করে আজকের ভ্যালুতে আয়না দেখলা যে সেই 10 কোটি টাকার ভ্যালু আজকের ভ্যালুতে হিসাব করলে 70,000 টাকা হয়। এখন তুমি চিন্তা করো, তুমি এখন বিনিয়োগ করতেছো 1,00,000 টাকা, 10 বছর পরে 1 কোটি টাকা পাবা, শুনতে খুব সুন্দর লাগে, কিন্তু আজকের দিনে হিসাব করলে এটার ভ্যালু আসতেছে 70,000 টাকা। তাইলে তোমার কি আয় বেশি হইতেছে না ব্যয় বেশি হইতেছে? অবভিয়াসলি তোমার ব্যয়টা বেশি। সো যখন তোমার ব্যয়টা বেশি, তখন কি তুমি আর বিনিয়োগ করতে চাবা? চাবা না। এই জন্যই
এইটাকে বলা হয় যে সম্পদ সর্বাধিকরণের নির্ণায়ক হলো নিট বর্তমান মূল্য। মানে হলো নিট বর্তমান মূল্য কখনো ভবিষ্যতের উপরে বেস করে সিদ্ধান্ত নেয় না। নিট বর্তমান মূল্য হলো ভবিষ্যতের যাবতীয় জিনিসকে আজকের দিনে নিয়ে আসার পরে আমি আজকের দিনে হিসাব করে দেখব যে আমার যা আয় হইতেছে আর আমার যা ব্যয় হইতেছে দুইটার মধ্যে কোনটা বেশি। যদি আয় বেশি হয় ফাইন, তাহলে আমি এখানে বিনিয়োগ করব। যদি ব্যয় বেশি হয় তাহলে আর এখানে যাওয়ার কোনো দরকার নাই। এখন এখন আমি একটা বেসিক জিনিস আলোচনা করব যাতে আমার পরবর্তী অংশটা আলোচনা করতে গেলে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো দুইটার ইন্ডিকেটর বা নির্ণায়ক নিয়ে যদি আমি কথা বলি, মুনাফা প্রথমে একটা কথা বলি, প্রথমে লক্ষ্যটা নিয়ে দেখো। একটা হলো স্বল্প মেয়াদী, একটা দীর্ঘমেয়াদী। আমি নাম থেকেই বুঝতে পারতেছি দীর্ঘমেয়াদী মানে হলো যেটা লং টার্মে থাকে, তার মানে এটা বেশি দিন সাস্টেইন করবে। সো যদি আমাকে কম্পেয়ার করতে বলা হয় মুনাফা আর সম্পদের মধ্যে কোনটা ভালো, তাহলে আমি কিন্তু জাস্ট আমি নাম থেকেই বলতে পারি যেহেতু সম্পদটা দীর্ঘমেয়াদী তার মানে এটা লং রানে টিকবে, সুতরাং সম্পদটা ভালো। কিন্তু এটা তো আসলে কোনো যুক্তি হইতে পারে না। আমি এখন লজিকে আসি যে কেন আসলে আমি মুনাফার চেয়ে সম্পদটাকে ভালো বলতেছি। দেখো মুনাফা সর্বোচ্চকরণের ক্ষেত্রে নির্ণায়কটা কি ছিল? শেয়ার প্রতি আয়। আচ্ছা, শেয়ার প্রতি আয় বলতে আমরা কি বলছিলাম? আমাদের নিট মুনাফাকে শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ দিব। ওকে ফাইন। এখন এই যে নিট মুনাফাটা হয়, এই যে নিট মুনাফার টাকাটা যে তুমি শুনতেছো, এই টাকাটা কি তুমি ক্যালকুলেট করতে পারো না কোম্পানিতে যারা কাজ করে বা কোম্পানির ম্যানেজমেন্টে যারা আছে তারা করে? দেখো আমরা শুনি যে ধরো XYZ কোম্পানির নিট মুনাফা হয়েছে এই বছর 50 লাখ টাকা। তুমি কি যে দেখে আসছো নিট মুনাফা 50 লাখ টাকা হয়েছে আদৌ হয়েছে কিনা? বা তুমি কি তাদের গত এক বছরের সব ট্রানজেকশন তোমার কাছে তুলে ধরছে যে তুমি যোগ বিয়োগ করে সব ক্যালকুলেট করে মিলায় দেখতেছো 50 লাখ টাকা হয়েছে কিনা? অবভিয়াসলি না। এটা করে কারা? এটা করে ফার্মের ইন্টারনাল ম্যানেজমেন্ট, অর্থাৎ ফার্মের ভেতরে যারা কাজ করে সেই ম্যানেজমেন্ট বডি এই নিট মুনাফাটা নির্ণয় করে, অর্থাৎ তারা তাদের সারা বছরের আয় ও ব্যয় ক্যালকুলেট করে নিট মুনাফাটা নিয়ে আসে। আমি বলতেছি না এটা মানে যে খারাপ, তা না। বাট একটা কোম্পানি চাইলে তার নেট মুনাফাটাকে ম্যানিপুলেট করতে পারে। ম্যানিপুলেট করতে পারে কিভাবে? ধরো কথার কথা, তোমরা এসএসসি তে সবারই অ্যাকাউন্টিং ছিল। অবচয়ের ব্যাপারটা আসো। এখন অবচয়ের কথাটা হইলো, একটা জিনিস চিন্তা করো, তোমার একটা মেশিন হইলো 10 টাকা, এখন তুমি এর উপরে 10% অবচয় ধরবা, তাহলে তোমার অবচয় আসে কত? 1 টাকা। তাহলে অবচয় একটা খরচ। এখন তুমি চিন্তা করলা যে আমি খরচটাকে একটু কমাইতে চাই। তুমি কি করলা? 10%-এর জায়গায় এই বছর ধরলা হইলো 5%। তাহলে তোমার 1 টাকাটা হয়ে গেল 50 পয়সা। তার মানে তোমার খরচ কমে গেল, তোমার আয় বেড়ে গেল। আবার তুমি এখন খরচ বেশি দেখাইতে চাইতেছো না, তুমি চিন্তা করতেছো আমি মানুষজনে জানাতে চাইতেছি না যে আমার এত টাকা মুনাফা হয়েছে। তুমি কি করলা? 10% অবচয়ের জায়গায় 20% ধরে রাখলা। অর্থাৎ 1 টাকার জায়গায় তোমার অবচয় হয়ে গেল 2 টাকা। তার মানে তোমার খরচ 1 টাকা বাইরে গেল, তোমার আয় 1 টাকা কমে গেল। এখন খেয়াল করো, তাহলে এটা যেহেতু ফার্মের ইন্টারনাল ম্যানেজমেন্ট বডি ডিসাইড করে বা ম্যানেজমেন্ট বডি ক্যালকুলেট করে যে এই নিট মুনাফাটা কতটুকু হবে, তার মানে এখানে ম্যানিপুলেট করার বা এদিক ওদিক করার একটা সুযোগ আছে বা এদিক ওদিক করার একটা অপশন আছে। তার মানে এই যে শেয়ার প্রতি আয় যে ভ্যালুটা আমরা দেখতে পারতেছি, এটা যে অলওয়েজ ট্রু হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কারণ কোম্পানি তার প্রয়োজন অনুসারে চাইলে এই টাকাটাকে বাড়াইতে পারে, চাইলে এই টাকাটাকে কমাইতে পারে। বাট তুমি নিট বর্তমান মূল্য বা সম্পদ বৃদ্ধি করার ক্ষেত্রে একটা জিনিস চিন্তা করো। সম্পদ, এখানে আমি একটা টার্ম লিখতে ভুলে গেছি, আই এম সো সরি। যে স্বল্প মুনাফা সর্বোচ্চকরণের নির্ণায়ক ছিল শেয়ার প্রতি আয়, আর আমাদের সম্পদ সর্বাধিকরণের নির্ণায়ক নিট বর্তমান মূল্যের পাশেও আরেকটা জিনিস হবে, সেটা হলো শেয়ারের বাজার মূল্য। এখন তুমি আসো, এটাকে আমি কেন বলবো যে এটা মুনাফার চেয়ে ভালো? শেয়ারের বাজার মূল্য মানে কি? মানে বাজারের শেয়ারটা যে দামে কেনা বেচা হইতেছে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, তোমার কোম্পানির শেয়ার বাজারে 10 টাকায় কেনা বেচা হইতেছে, এটা কি চাইলেও তুমি ম্যানিপুলেট করতে পারবা? এটা তোমার পক্ষে সম্ভব না, কারণ বাজারে যে দামে বিক্রি হচ্ছে এটা তো মানুষ কিনে নিতেছে। সো মানুষ জানতেছে, মানে এটা তোমার রেপুটেশনের উপরে বা তোমার পারফরমেন্সের উপরে বেস করে তোমার এই ভ্যালুটা বাড়বে অথবা কমবে। এখন তোমার যদি কোম্পানির অবস্থা খুব ভালো হয়, তোমার 10 টাকার শেয়ার দেখা গেছে বাজারে 20 টাকা দিয়ে বিক্রি হইতেছে, এখানে কিন্তু তুমি ম্যানিপুলেট করতে পারতেছো না, কারণ তোমার কোম্পানির পারফরমেন্স ভালো, মানুষ কিনতেছে। সো এই যে শেয়ারের বাজার মূল্য, শেয়ারের বাজার মূল্য নিয়ে
ম্যানিপুলেট করার কোনো অপশন নাই, কারণ শেয়ারের বাজার মূল্যটা কোম্পানির হাতে থাকে না, শেয়ারের বাজার মূল্যটা থাকে বাজারের উপরে। সো বাজারে মানুষ ডিসিশন নেয় যে এই জিনিসটা কত দামে কিনবে। সো এখান থেকেই খেয়াল করো, এখান থেকে আমি বুঝতে পারতেছি যে মুনাফা সর্বোচ্চকরণের শেয়ার প্রতি আয়, এটা যেহেতু নেট মুনাফার সাথে জড়িত এবং কোম্পানি যেহেতু নেট মুনাফাটা এদিক ওদিক করতে পারে, তার মানে এটার ভ্যালুটা দিয়ে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারবো না কোম্পানির অবস্থাটা কোথায়। কিন্তু সম্পদ সর্বাধিকরণের নির্ণায়ক যেহেতু শেয়ারের বাজার মূল্য, আর শেয়ারের বাজার মূল্য যেহেতু মার্কেটটাকে রিফ্লেক্ট করে, সুতরাং এখানে আমার 2 নাম্বারই হওয়ার কোনো সুযোগ নাই এবং এখান থেকে আমি অ্যাকচুয়াল ইনফরমেশনটা পাবো। সো এখান থেকেই তোমরা জাস্ট ডিসিশন নাও যে মুনাফা সর্বোচ্চকরণ আর সম্পদ সর্বাধিকরণের মধ্যে তুমি কোনটাকে চুজ করবা। নাম, ব্যাখ্যা সবকিছুর উপরে বেস করে আমার মাথায় কাজ করতেছে বা আলটিমেটলি আমাদের আলোচনা সামারিতে এটাই আসতেছে যে অর্থায়নের চূড়ান্ত লক্ষ্য হলো সম্পদ সর্বাধিকরণ। এখন আমি তো জাস্ট বেসিক আলোচনা করে দিছি যে সম্পদ সর্বাধিকরণটা কেন চূড়ান্ত লক্ষ্য, বাট এখন আরেকটু ডিটেল আলোচনা আসবে। এই জায়গায় সবাই মনোযোগ দিবা যে সম্পদ সর্বাধিকরণকে কেন চূড়ান্ত লক্ষ্য বলা হয়। আচ্ছা, একটা শর্টকাট জিনিস মাথায় রাখলেই হবে যে যেহেতু আমি সম্পদ সর্বাধিকরণকে চূড়ান্ত লক্ষ্য বলছি, তাহলে দুনিয়ার যত পজিটিভ কথা সব থাকবে সম্পদ সর্বাধিকরণের পক্ষে, যত নেগেটিভ কথা সব থাকবে মুনাফা সর্বোচ্চকরণের পক্ষে। তাইলে আমরা একটা একটা করে পয়েন্ট দেখি। প্রথম পয়েন্টটা বলা হয়েছে ধারণার স্পষ্টতা। আচ্ছা, স্পষ্টতা বলতে কি বোঝানো হয়েছে? দেখো, আমি আগেই বলছি যে পজিটিভ কথা হবে সব সম্পদের পক্ষে, নেগেটিভ হবে মুনাফার পক্ষে। নেগেটিভটাকে আমি রেড কালার দিয়ে ইন্ডিকেট করছি, পজিটিভটাকে আমি গ্রিন কালার দিয়ে ইন্ডিকেট করছি। এখানে মুনাফাতে বলা হয়েছে অস্পষ্ট। আচ্ছা, অস্পষ্ট জিনিসটা কি? এটা হলো একটা প্রতিষ্ঠানের, ধরো তুমি বললে আমার মুনাফা হয়েছে। এখন প্রবলেম হইলো মুনাফার কিন্তু কয়েকটা ধাপ আছে। গ্রস প্রফিট, অর্থাৎ গ্রস প্রফিটের বাংলা কি? আচ্ছা, তোমার মানে মুনাফাটা কয়েকটা ভাগে হইতে পারে। একটা হইতে পারে গ্রস প্রফিট, একটা হইতে পারে নেট প্রফিট। নেট প্রফিটটা হইতে পারে বিফোর ট্যাক্স, হইতে পারে আফটার ট্যাক্স। সো এই যে তোমার প্রফিট কথাটা তুমি যে বলতেছো আমার মুনাফা হয়েছে, এখন আমি কোন মুনাফাটাকে ভাববো? এটা কি তোমার নিট মুনাফা? আচ্ছা, যদি আমি নিট মুনাফা ভাবি, এটা কি তোমার কর পূর্ব মুনাফা না তোমার কর পরবর্তী মুনাফা? কথাটা কি বুঝতে পারছো? সো যখন আমি মুনাফা শব্দটা উচ্চারণ করতেছি, আমার পাশের মানুষটা এক্স্যাক্টলি বুঝতে পারতেছে না যে আমি কোন মুনাফাটাকে ইন্ডিকেট করতেছি। কারণ অনেক সময় এরকম হয় যে তোমার কর পূর্ববর্তী, অনেক সময় না, এটা নর্মালি সব সময়ই হবে যে তোমার কর পূর্ববর্তী মুনাফা কর পরবর্তী মুনাফা থেকে বেশি হবে। এখন তোমার কর পূর্ববর্তী মুনাফা হয়েছে 10 টাকা, তুমি এর উপরে 4 টাকা ট্যাক্স দেওয়ার পরে তোমার হাতে থাকলো 6 টাকা, এটা হলো তোমার কর পরবর্তী। এখন তুমি চিন্তা করলা 6 টাকা বলতে আমার লজ্জা লাগতেছে, তুমি কি বললা আমার মুনাফা হয়েছে 10 টাকা। এখন আমি মনে মনে ভাবলাম মুনাফা মানিত হইলো কর পরবর্তী, তাহলে আমি মনে মনে ভাবলাম কর পরবর্তী 10 টাকা, ভালোই হয়েছে। কিন্তু আসলে তোমার কর পরবর্তী হয়েছে 6 টাকা, তুমি আমারে বলছো কর পূর্ববর্তীর কথা। এই জন্য এই ধারণাটাকে বলা হয় অস্পষ্ট। বাট সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে এটা স্পষ্ট কেন? কারণ সম্পদ সর্বাধিকরণ আমি একটু আগেই বলছি শেয়ারের বাজার মূল্য বা কোম্পানির সম্পদ বৃদ্ধি করা। এখন সম্পদের তো আর অল্টারনেটিভ কোনো নাম নাই। তুমি বললা যে আমার কোম্পানিটা বড় হয়েছে, বড় হয়েছে মানে কোম্পানির সম্পদ বাড়ছে। এখানে তো অস্পষ্টতার কিছু নাই, কারণ কোম্পানির সম্পদ বাড়া মানে এটা সবাই দেখতে পারতেছে যে তোমার আগে একটা অফিস ছিল, এখন তোমার 2টা অফিস হয়েছে, তার মানে তোমার এটা বড় হয়েছে, অর্থাৎ তোমার ব্যবসাটা এক্সপ্যান্ড হয়েছে। সো এই সম্পদ সর্বাধিকরণের ধারণাটা অনেক বেশি স্পষ্ট। এটা জাস্ট ফালতু একটা পয়েন্ট, এটা খুব আহামরি ইম্পর্টেন্ট কিছু না, এটা জাস্ট বেসিক আলোচনা। এখন থেকে আমাদের মেইন আলোচনা আসবে, আমাদের 2 নাম্বার পয়েন্টটা, সেটা হলো অর্থের সময় মূল্য বিবেচনা। আচ্ছা, আমি আগেই আলোচনা করে ফেলছিলাম অর্থের সময় মূল্য কি জিনিস। অর্থাৎ সময়ের সাথে সাথে অর্থের মূল্যটা যে চেঞ্জ হয়, এটাকেই বলা হয় হলো অর্থের সময় মূল্য। এবং আমি ওই সময় একটা কথা বলছিলাম, খেয়াল করো, আজকে 10 টাকা দেয়া হবে, 7 দিন পরে 11 টাকা দেয়া হবে, আমি কিন্তু আজকেরটাকে চুজ করব। কেন চুজ করব? কারণ ভবিষ্যৎটা অনিশ্চিত, আমি জানি না ভবিষ্যতে ওই টাকাটা আমি পাবো কিনা। এই কনসেপ্টটা শুধু মাথায় রাখো। এখন দেখো এক্সাম্পলটা অনেক বেশি ইজি হয়ে যাবে। তাহলে অ্যাজ ইউজুয়াল আগের মতোই সম্পদ সর্বাধিকরণ যেহেতু পজিটিভ, সুতরাং এটা অর্থের সময় মূল্যকে বিবেচনা করে, মুনাফা সর্বোচ্চকরণ বিবেচনা করে না। তাহলে আমরা এক্সাম্পলে চলে আসতেছি। আমরা ফার্স্টে অ্যাজিউম করলাম আমাদের হাতে 2টা প্রকল্প আছে, অর্থাৎ তোমার এখানে খেয়াল করো কি লেখা আছে, 2টা প্রকল্প ক এবং খ যাদের উভয়ের প্রাথমিক বিনিয়োগের পরিমাণ 50,000 টাকা। মানে
তুমি তোমার হাতে দুইটা প্রকল্প আছে, ক এবং খ। তুমি যেখানেই বিনিয়োগ করো না কেন তোমাকে বিনিয়োগ করতে হবে 50,000 টাকা। তার মানে এখন যদি তুমি বিনিয়োগ করতে চাও, এখন বিনিয়োগ করতে গেলে তোমার তোমার খরচ হবে 50,000 টাকা। এখন কতে গেলেও 50,000, খতে গেলেও 50,000। তুমি কোথায় বিনিয়োগ করবা? ওকে, এই ডিসিশনের জন্য আমরা ইনফরমেশনটা দেখি। আমাদের ইনফরমেশনটা বলা হয়েছে দুইটা প্রকল্প থেকে আগামী 3 বছরের নিট মুনাফা কি কি আসবে। দেখো, প্রকল্প কতে বলা হয়েছে প্রথম বছর 30,000, পরের বছর 25,000, পরের বছর 5,000 5,000। আচ্ছা যাই হোক, 3 বছর পরে প্রকল্প ক থেকে তুমি পাবা 60,000 টাকা, প্রকল্প খ থেকেও তুমি পাবা 60,000 টাকা। জাস্ট ঠান্ডা মাথায় দেখো, তোমার বিনিয়োগ ছিল কত? 50,000, মানে তোমার খরচ হইতেছে 50,000, তোমার আয় হবে 60,000। তাহলে আমি নর্মাল সেন্সে চিন্তা করলে আমি কি দেখতেছি? আমার খরচের চেয়ে আমার আয়টা বেশি। তার মানে যে আমি একটু আগে বলছিলাম যেখানে আমার আয় বেশি আমরা সেখানে যাব। ওকে ফাইন, তাহলে আমার দুইটা প্রকল্পতে আমার আয়ের পরিমাণ বেশি হইতেছে, তাহলে দুইটাই ভালো। এখন তুমি তো একসাথে দুইটারে চুজ করতে পারবা না, তোমারে বলা হয়েছে দুইটার মধ্যে একটারে চুজ করো। এখন তুমি কাকে চুজ করবা? যেটা চেহারা সুন্দর এটা, এখানে তো চেহারার কিছু নাই যে তুমি দেখা চুজ করতে পারবা। এখানে তোমাকে জাজ করতে হবে লজিক্যাল ওয়েতে। এখন এই আলোচনাটাই আমরা বলবো, এটা মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো, দুইজনেরই আয়ের পরিমাণ 60,000 টাকা। তার মানে তুমি যেখানেই বিনিয়োগ করো না কেন মেয়াদ শেষে তোমার আয়ের পরিমাণ হবে 10,000 টাকা। এই আলোচনাটাকে আমরা একটু ডেপথে থেকে চিন্তা করব। দেখো, এইভাবে চিন্তা করো, আমি ফার্স্টে কতে আসি। আমার বিনিয়োগ ছিল কত? 50,000। তার মানে আমার খরচ হয়ে গেছে 50,000। এবং আমি কিন্তু একটু আগেই বলছিলাম বিনিয়োগের টাকাটা কিন্তু ভবিষ্যতে দিবা না, আজকে দিবা। তার মানে আজকে আমার পকেট থেকে 50,000 চলে গেছে। আচ্ছা, 1 বছর পার হয়ে গেল, আমি প্রকল্প কতে পাইলাম কত? 30,000 টাকা। তাহলে আমার খরচ হয়েছিল 50,000, আমি পাইছি 30,000। আমি কি খরচের টাকা এখনো তুলতে পারছি? না, এখনো তুলতে পারি নাই। এখনো আমার লস আছে কত? 20,000 টাকা। কারণ আমার খরচ হয়েছে 50,000, আমি পাইছি 30,000। আচ্ছা, এবার সেকেন্ড বছর গেল। সেকেন্ড বছর যাওয়ার পরে আমার ইনকাম হলো আরো 25,000 টাকা। তাহলে আগের বছর ছিল 30, পরের বছর হয়েছে 25, দুইটা মিলে আমার হইলো 55,000 টাকা। আমার খরচ হয়েছিল কত? 50,000 টাকা। এখন বলো, খরচ হয়েছিল 50,000, আয় হয়েছে 55,000। তাহলে আমি কি খরচের মানে বিনিয়োগের টাকা উঠায় আনতে পারছি? অবশ্যই পারছি, কারণ আমার ব্যয় ছিল 50, আমার আয় হয়েছে 55। তাহলে আমার এখন এক্সট্রা হয়েছে 5,000 টাকা। এই কালারটা একটু অড মনে হইতেছে, বাট এই কালারটা দেওয়ার কারণ হইলো লাল দিয়ে আমি বুঝাইছি নেগেটিভ অবস্থায় আছো, সবুজ দিয়ে বোঝানো হয়েছে পজিটিভ অবস্থায়। তাহলে প্রথম বছর তুমি নেগেটিভে ছিলা, সেকেন্ড বছরই তুমি তোমার বিনিয়োগের টাকাটা তুইলা এক্সট্রা ইনকাম করছো। পরের বছর এটা আরো ইজি, পরের বছর তুমি আরো 5,000 টাকা ইনকাম করছো। তার মানে সেকেন্ড ইয়ারে তুমি 5,000 টাকা এক্সট্রা আর্ন করছিলা, পরের বছর তুমি আরো 5,000 আর্ন করছো। তার মানে পরের বছরে তোমার টোটাল ইনকাম হয়েছে 10,000 টাকা। আচ্ছা, এটা আমার ফোকাস না। আমার ফোকাস হইলো প্রথম বছর আমি লসে ছিলাম, কিন্তু সেকেন্ড বছর আমি আমার টাকাটা তুলে ফেলতে পারছি, প্লাস আমি এক্সট্রা কিছু টাকা পাইছি। এখন সেম ওয়েতে আমরা প্রকল্প খটা জাজ করব। তাহলে আমি বুঝতে পারবো আমি আসলে কোথায় বিনিয়োগ করব। প্রকল্প খতে প্রথম বছর আমি পাইছি 10,000, কিন্তু আমার খরচ হয়েছে হয়েছে কত? 50,000। তাহলে আমি লাভে আছি না লসে আছি? লসে আছি। কত টাকা লসে আছি? 40,000 টাকা। আচ্ছা, সেকেন্ড ইয়ারে আমি আরো ইনকাম করলাম 20,000। তাহলে 10,000 আর 20,000 মিলা আমার টোটাল ইনকাম হইলো 30,000। আমার খরচ হয়েছে 50,000। আমি কি এখনো আমার বিনিয়োগের টাকাটা তুলতে পারছি? না, এখনো তুলতে পারি নাই, কারণ আমার খরচ হয়েছে 50, কিন্তু 2 বছর পরে আমার ইনকাম হয়েছে 30। তার মানে এখনো আমি লসে আছি। কত টাকা লসে আছি? 20,000 টাকা। আচ্ছা, এবার 3 নাম্বার বছরে আমার 30,000 টাকা আর্ন হয়েছে। আমি আগে 20,000 টাকা লসে ছিলাম, সুতরাং 30,000 টাকা আর্ন হওয়ার পরে এখন আমার 10,000 টাকা মুনাফা হয়েছে। ওকে ফাইন, এটা এখন তুমি ডিসাইড করবা তুমি কোন প্রকল্পে যাবা। কারণ তুমি প্রবলেমটা দেখো, দুইটা প্রকল্প থেকে তোমার আয়ের পরিমাণ সমান, দুইটা প্রকল্প থেকেই তুমি 3 নাম্বার বছরে 10,000 টাকা পাবা, মানে সবকিছু মিলে গেছে। এখন আমাকে জাজ করতে হবে অর্থের সময় মূল্য বিবেচনা করে। অর্থের সময় মূল্য আমাদের মানে অর্থের সময় মূল্যের কনসেপ্টটা আমাদের কি শিখাইছে? যে তুমি বর্তমানের উপর জোর দাও, ভবিষ্যতের উপরে জোরটা কম দাও, কারণ ভবিষ্যৎটা অনিশ্চিত। তাহলে প্রথম বছর তোমার টাকা পাওয়ার গ্যারান্টি যতটা বেশি, দ্বিতীয় বছর গ্যারান্টিটা কিন্তু তার থেকে একটু কম, তৃতীয় বছর গ্যারান্টিটা কিন্তু আরো কম। কারণ এখন আজকে 2020 সালে বসে আমি কিন্তু বলতে পারবো না 2023 সালে কি হবে। সিম্পলি চিন্তা করো, 2019 সালের ডিসেম্বর মাসেও কিন্তু আমরা কেউ ভাবি নাই যে 2020 সালে এই অবস্থা হইতে যাইতেছে আমাদের সাথে, বা এত দুর্দশা হবে। তাইলে যেখানে 2019 সালের ডিসেম্বরে বৈশাখ, ডিসেম্বরের 31 তারিখে আমরা গেস করতে পারি নাই পরের বছরের জানুয়ারিতে কি অবস্থা হবে।
সেখানে তুমি আজকে বৈশা 3 বছর পরে যে তুমি 5,000 টাকা পাবা বা প্রকল্প খতে 30,000 টাকা পাবা, এটার গ্যারান্টিটা কিন্তু অনেক কম। তাহলে অর্থের সময় মূল্যের উপরে বেস করলে আমি কি দেখতে পারি, প্রকল্প কতে আমার শুধু প্রথম বছরটাই অপেক্ষা করতে হইতেছে, সেকেন্ড বছরে গেলেই আমি আমার বিনিয়োগের টাকা তুইলা এক্সট্রা আর্ন করতে পারতেছি। কিন্তু প্রকল্প খতে আমার ওই টাকাটা আর্ন করতে বা আমার বিনিয়োগের টাকাটা তুইলা আনতে আমার 3 বছর পর্যন্ত ওয়েট করতে হইতেছে। এখন তুমি আমারে বলো যে তুমি কি 2 বছর ওয়েট করবা না তুমি 3 বছর ওয়েট করবা? কমন সেন্সে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা যত তাড়াতাড়ি টাকাটা পাবো আমরা তত তাড়াতাড়ি পাইতে চাই, কারণ আমরা পাওয়ার ক্ষেত্রে আগে পাইতে চাই, দেওয়ার ক্ষেত্রে দেরিতে দিতে চাই। সো যেহেতু আমি আগে পাইতে চাইতেছি, তাহলে প্রকল্প কতে আমি টাকাটা পাইতেছি আগে, প্রকল্প খতে আমি টাকাটা পাইতেছি পরে। সুতরাং এই অর্থের সময় মূল্যের কনসেপ্টের উপরে বেস করে আমি বলতে পারি আমার প্রকল্প কটা চুজ করা উচিত। সবাই কি ক্লিয়ার হয়েছো? এখন দেখো আমি আরেকটা সিম্পল জিনিস বলি, এই কোয়েশ্চেনটাকে আমরা আরেকটু টাফ করে দিতে পারি। কিভাবে টাফ করে দিতে পারি আমি সেটা এখানে রাখি নাই, কারণ এটা যখন আমি সিকিউ এর আলোচনা করব তখন ওইখানে আসবে। ফর এক্সাম্পল প্রকল্প খতে দেখো 30,000 টাকার জায়গায় আমি 40,000 টাকা করে দিলাম। 40,000 টাকা করে দিলে প্রকল্প খতে আমার টোটাল আয় হবে কত? 70,000 টাকা। তাহলে এখন কিন্তু একটা ডিফারেন্স ক্রিয়েট হয়ে গেছে, কি যে প্রকল্প কতে বিনিয়োগ করলে আমার মেয়াদ শেষে ইনকাম হবে 10,000 টাকা, প্রকল্প খতে বিনিয়োগ করলে মেয়াদ শেষে মুনাফা হবে 20,000 টাকা। মুনাফা সর্বোচ্চকরণের কনসেপ্টটা কি বলছিলাম, যে মুনাফা বৃদ্ধি করা, মানে যেখানে মুনাফা বৃদ্ধি হবে সে ওইটাকেই ফোকাস করবে। তাহলে মুনাফা সর্বোচ্চকরণ লাফায় লাফায় ফার্স্টেই বলে দিবে আমি প্রকল্প খতে বিনিয়োগ করব, কারণ প্রকল্প খতে আমার মুনাফা বেশি। কিন্তু সম্পদ সর্বাধিকরণ ঠান্ডা মাথায় বলবে যে ঠিক আছে প্রকল্প খতে আমি টাকাটা বেশি পাবো, কিন্তু ওই টাকাটা পাওয়ার গ্যারান্টি কতটুকু? আমি যে 40,000 টাকা পাবো, এই 40,000 টাকা যদি আমি প্রথম বছর পাইতাম তাহলে আমি ধরতে পারতাম গ্যারান্টিটা অনেক বেশি। এই 40,000 টাকা আমি পাবো 3 নাম্বার বছরে। দেখা গেল 2 বছর সুন্দর মতো ব্যবসা হয়েছে, 3 নাম্বার বছরে যে করোনার মতো আরেকটা ভাইরাস এসে পড়ছে, ব্যবসা বাণিজ্য সব বন্ধ, কোনো ইনকাম নাই। তাহলে তুমি স্বপ্ন দেখতেছিলা যে আমি 3 নাম্বার বছরে 40,000 টাকা পাবো, আমার 20,000 টাকা মুনাফা হয়ে যাবে। সো আলটিমেটলি তোমার স্বপ্নই থেকে যেতেছে, কারণ 3 নাম্বার বছরে ব্যবসাও হইতেছে না, ব্যবসা বাণিজ্য সব বন্ধ, তোমার ইনকামও বন্ধ, আলটিমেটলি তুমি লসে আছো, লসেই। ওইদিকে প্রকল্প ক কি হয়েছে, প্রকল্প ক অলরেডি 5,000 টাকা মুনাফা করে ফেলছে। সো অর্থের সময় মূল্যের উপরে বেস করে সিদ্ধান্ত নিলে আমরা কিভাবে সিদ্ধান্ত নিব, যে যেখানে আমি আগে আমার টাকাটা তুলে আনতে পারতেছি আমি আলটিমেটলি সেই প্রকল্পটাকেই চুজ করব। ওকে, এখন আমরা দেখি যে এই কথাগুলা কতটুকু তোমরা রিকল করতে পারছো। আমরা এই সেম টপিকের উপরে আরেকটা এক্সাম্পল দাঁড় করাই, যে এখানেও সেম দুইটা প্রকল্প আছে ক এবং খ, যাদের বিনিয়োগের পরিমাণ 50,000 টাকা। দেখো এবার একটু প্যাটার্নটা চেঞ্জ। প্রকল্প কতে দেখো প্রথম বছর মুনাফা নাই, দ্বিতীয় বছর মুনাফা নাই, 3 নম্বর বছর 60,000। প্রকল্প খতে প্রথম বছর 60,000, পরের 2 বছর মুনাফা নাই। আচ্ছা আমি আলোচনা করব, তার আগে আমার এক্সপেকটেশন হলো তোমরা মনে মনে ডিসিশন নাও কোন প্রকল্পটায় তুমি বিনিয়োগ করবা, প্রকল্প কতে না প্রকল্প খতে। তার আগে আমি জাস্ট একটু হিন্টস দিয়ে দেই, মাথায় রাখতে হবে কোথায় আমি আগে আমার টাকাটা তুলে নিয়ে আসতে পারছি। জাস্ট সিম্পলি তাকায় দেখো, প্রকল্প কতে প্রথম বছর ঠাড়া 1 টাকাও পাও নাই, দ্বিতীয় বছরও 1 টাকাও পাও নাই, টাকাটা পাইতেছো 3 নাম্বার বছরে গিয়ে। আর প্রকল্প খতে প্রথম বছরই তুমি তোমার টাকাটা পাইয়া গেছো, তার মানে পরের 2 বছর তোমার টাকা না পাইলেও আলটিমেটলি প্রথম বছরই তুমি তোমার বিনিয়োগের টাকাটা তুলে ফেলছো। তাহলে দেখো প্রকল্প কতে প্রথম বছর আমি লসে আছি, পরের বছর আমি লসে আছি, লাস্টের বছর গিয়ে আমি আমার ইনকামটা করতে পারছি। প্রকল্প খতে ফার্স্টে আমি ইনকাম করে ফেলছি, লাস্টের 2 বছর ইনকাম না করলেও আলটিমেটলি আমার বিনিয়োগের টাকাটা উঠে গেছে। এখন বলো তো আমি কোনটাকে চুজ করব, প্রকল্প ককে না খকে? যেহেতু প্রকল্প খতে আমি টাকাটা আগে তুলে ফেলতে পারতেছি, সুতরাং আমার এখানে ডিসিশন হবে প্রকল্প খ। তাহলে এখানে একটা শর্টকাট মাথায় রাখবা, যে পরীক্ষার হলে যদি বিনিয়োগের টাকা আসে, তুমি জাস্ট দুইটা প্রকল্পের টাকা যোগ করে, মানে দুইটা প্রকল্প ইন্ডিভিজুয়ালি টাকাগুলো যোগ করে দেখবা কোথায় তুমি তাড়াতাড়ি বিনিয়োগের টাকাটা তুলে আনতে পারতেছো। যেখান থেকে তুমি টাকাটা আগে তুলে আনতে পারতেছো আল্লাহর নামে ওইটাকেই চুজ করে ফেলবা। ওকে, এবার আমাদের 3 নাম্বার পয়েন্ট, ঝুঁকির বিবেচনা। আচ্ছা এখন আবার আরেকটা ভাইটাল পয়েন্ট চলে আসছে। এতক্ষণ আমি অর্থের সময় মূল্য বিবেচনা করছি, আমি বলছি ভবিষ্যৎ অনিশ্চিত, বাট ভবিষ্যৎ কতটা অনিশ্চিত এটা এখন আমাদের ঝুঁকির আলোচনা থেকে আসবে। যেহেতু সম্পদ পজিটিভ, সো সম্পদ ঝুঁকিকে বিবেচনা করে, মুনাফা বিবেচনা করে না। কিভাবে বিবেচনা করে না, এক্সাম্পলটা দেখো। সেম এক্সাম্পল, দুইটা প্রকল্প ক খ যাদের প্রাথমিক বিনিয়োগ 50,000 টাকা। এখানে আমি এক্সপ্লেইন করার আগে তোমরা আগে ভালো মতো অ্যামাউন্ট গুলা খেয়াল করো।
প্রকল্প কতে প্রথম বছর 20,000 টাকা আর্ন হয়েছে, দ্বিতীয় বছর তার মুনাফা হয়নি, তার লস হয়েছে 10,000 টাকা, 3 নাম্বার বছর ও মাই গড 50,000 টাকা আর্ন হয়েছে, অনেক টাকা, কিন্তু এই টাকাটা কি প্রথম বছর পাইতেছে না 3 নাম্বার বছর? তাহলে যদি আমি অর্থের সময় মূল্য মাথায় রাখি, তাহলে আমার মাথায় কি কাজ করতেছে যে এই টাকাটা আমি পাইতেছি অনেক পরে, তার মানে এটার নিশ্চয়তা অনেক কম। প্লাস ওর আবার মাঝখানে আরেকটা গ্যাঞ্জাম লাগা আছে কি, সে মুনাফার জায়গায় সেকেন্ড ইয়ারে লস করছে। ওকে, এবার প্রকল্প খতে আসো। প্রকল্প খতে প্রথম বছর 20,000 টাকা মুনাফা, পরের বছর 10,000 টাকা মুনাফা, 3 নাম্বার বছর 30,000 টাকা মুনাফা। তাহলে প্রকল্প ক এর তুলনায় 3 নাম্বার বছরে প্রকল্প খতে মুনাফাটা কম হইতেছে, কিন্তু প্রকল্প খ হইল কচ্ছপের মতো, সে আস্তে 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 করে আগাইতেছে। এখন এখন আমার কথা হইলো দুই জায়গায় 60,000 টাকা পাইতাছি, এখন মুনাফা কাকে চুজ করবে আর সম্পদ কাকে চুজ করবে? ওকে ফাইন, আমি জাস্ট সম্পদের আলোচনায় আগে আসি। সম্পদের আলোচনা হইল, এখানে আমি যখন প্রথম বছর দেখতেছি আমার 20,000 টাকা আর্ন হয়েছে, তার মানে আমি লসে আছি 30,000। দ্বিতীয় বছর আমার আরো লস হয়েছে 10,000, তার মানে আগে আমি 30,000 লসে ছিলাম, আরো 10,000, মানে 30,000 তো আগে আমি পাই নাই, আবার সেকেন্ড ইয়ার আমার পকেট থেকে গেছে আরো 10,000, তার মানে আলটিমেটলি আমি লসে আছি 40,000। আমি 3 নাম্বার বছরে গিয়ে পজিটিভ হয়েছি। এখন একটা সিম্পল জিনিস চিন্তা করো, যে প্রতিষ্ঠান সেকেন্ড ইয়ারে 10,000 টাকা লস করে, তার 3 নাম্বার বছর ওই লস কাটায়া আরো 50,000 টাকা আর্ন করা, এটার পসিবিলিটি কিন্তু অনেক কম। কিন্তু তুমি প্রকল্প খতে আসো, সে টিং 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 করে আগাইতেছে। দেখো প্রথম বছর তার লস ছিল 30,000, দ্বিতীয় বছর সে লসটারে আরো 10,000 কমায় নিয়ে আসছে 20,000, তৃতীয় বছর সে মুনাফায় আসছে। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার দুই জায়গায় তো দুইটা লাল, মানে প্রথম 2 বছরই তো দুইটা প্রকল্পেই নেগেটিভ, তাহলে আপনি কেন প্রকল্প খকে ভালো বলতেছেন? একটা প্রবাদ বাক্য আছে না, নাই মামার চেয়ে কানা মামা ভালো। দেখো প্রকল্প ক হইল নাই মামা, কারণ ওর লস কত 40,000। প্রকল্প খ হইল কানা মামা। কানা মামা কেন? কারণ দেখো ওর লস আছে, কিন্তু ওর লসের পরিমাণ কত 20,000। মানে আমার কথা হইলো তুমি লস খাইতেছো দুই জায়গায়, ঠিক আছে, তখন তোমাকে দেখতে হবে লস কোন জায়গায় কম খাইতেছো। অর্থাৎ তোমরা যখন অনেক সময় এরকম সিচুয়েশন হয় যে তোমাকে দুইটার মধ্যে চুজ করতে হবে, এখন দুইটাই এমন অপশন, ধরো কথার কথা তুমি ক্লাসে কথা বলছো পরীক্ষার হলে, এখন টিচার তোমাকে দুইটা অপশন দিল, তুমি যখন কথা বলছো তখন অলরেডি 1 ঘন্টা পার হয়ে গেছে, পরীক্ষার আর ধরো 1 ঘন্টা বাকি। এখন টিচার তোমাকে একটা অপশন দিল যে ঠিক আছে, মানে আমি তোমাকে দুইটা অপশন দিলাম, তুমি যে কোনো একটা চুজ করবা। একটা হইলো আমি তোমার খাতা নিয়ে নিছি আর খাতা দিব না, তুমি পরীক্ষা দিতে পারবা না। আরেকটা হইলো তোমার আর 1 ঘন্টা বাকি আছে, তুমি 50 মিনিট বসে থাকবা, লাস্টের 10 মিনিট লিখতে পারবা। এখন তুমি কোনটা চাবা? তুমি চিন্তা করবা যে দুই জায়গায় আমি বাস খাইতেছি, কিন্তু প্রথম জায়গায় যখন খাতাটা নিয়ে নিতেছে ওটা তো আমি লিখতেই পারতেছি না, জিরো। আর পরেরটায় আমার লাস্টে 10 মিনিট সুযোগ দিতেছে, 10 মিনিটে 10 মার্ক হইলেও তো আমি আনসার করতে পারবো। সো মানুষ যখন বাস খাইতে নেয় তখন চিন্তা করে কোন জায়গায় বাসের পরিমাণটা একটু কম বা কোন জায়গায় পেইনটা একটু কম, সে আলটিমেটলি ওইটাকেই চুজ করতে চায়। সো এখানে আমি দেখতেছি দুই জায়গায় আমার লস, বাট প্রকল্প ক্ষয় আমার লসের পরিমাণটা কম। এবং প্রকল্প ক্ষয় আরেকটা ব্যাপার, প্রকল্প ক্ষয়ে কোনো ক্ষতি হয় নাই, তার মানে এখানে কোনো ঝুঁকি নাই, অর্থাৎ এটা আস্তে আস্তে আগাইতেছে, বাট এখানে ঝুঁকির পরিমাণটা অনেক কম। কিন্তু প্রকল্প কতে কি, প্রকল্প কতে একে লসের পরিমাণ বেশি, প্লাস আবার ওর সেকেন্ড বছরে একটা ক্ষতি হয়েছে, যার কারণে এখানে ঝুঁকির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। সুতরাং এই ঝুঁকির উপরে বেস করে সম্পদ সর্বাধিকরণ বলবে যে এখানে প্রকল্প ককে চুজ করো না, এখানে তোমরা প্রকল্প খটাকে চুজ করো। দেখো আবার ওই অর্থের সময় মূল্যের মতো আমি এক্সাম্পলটাকে আরেকটু ক্রিটিক্যাল করে বলতেছি। প্রকল্প কতে চিন্তা করো 3 নাম্বার বছর 50,000-এর জায়গায় আমি 60,000 করে দিলাম, যার কারণে প্রকল্প ক এর মুনাফার পরিমাণ হয়ে গেল 70,000, প্রকল্প খতে 60,000-ই রইল। মুনাফারে বললে ওই অ্যাজ ইউজুয়াল ও ফার্স্টেই কইব যে এখানে যেহেতু বেশি পাইতেছি প্রকল্প কতে, সুতরাং প্রকল্প ক। কিন্তু প্রকল্প কতে নিলে আলটিমেটলি যে ঝুঁকিটা আছে, এই ঝুঁকির কারণে তোমার হিউজ পরিমাণ লস হয়ে যেতে পারে। এই জন্য সম্পদ সর্বাধিকরণ কি করে, ঝুঁকিটাকে বিবেচনা করে তারপরে ডিসিশন নেয়। তাহলে আমাদের সামারিটা কি এখন পর্যন্ত? সামারিটা হইলো আমি ফার্স্টে কোয়েশ্চেনটা পাওয়ার পরে তাকায় দেখব কোনো মাইনাস আছে কিনা, অর্থাৎ কোনো ক্ষতি আছে কিনা, কারণ কোনো জায়গায় কোনো ক্ষতি থাকা মানে হইলো এই জায়গায় ঝুঁকি আছে।
আচ্ছা, তাইলে আমি ফার্স্ট এর কাজ কি, তুমি দুইটার যে কোনো একটা রাস্তা ফলো করতে পারো। তুমি যোগ করে দেখবা যে যেখানে তোমার আগে টাকাটা উঠতেছে তুমি আলটিমেটলি ওইটাকে চুজ করবা। এটা একটা ওয়ে হইতে পারে। তবে যে আমরা অনেক সময় কোয়েশ্চেন টাফ করে দিই পোলাপাইনের জন্য, যাতে আমরা টেস্ট করি যে ওদের বেসিকটা কতটা স্ট্রং। এই জন্য আমরা অনেক সময় কি করি, যে একটা প্রকল্পে টাকার পরিমাণ বেশি দেই, আরেকটা প্রকল্পে মানে একটা প্রকল্পে মুনাফার পরিমাণ বেশি দিই, আরেকটা প্রকল্পে মুনাফার পরিমাণ কম দিই। যেখানে বেশি দেই ওইখানে আবার আমরা একটা ঝুঁকি রেখে দিই, অর্থাৎ ওইখানে একটা ক্ষতি হয়েছে বা ওই প্রকল্পের মানে ইনকাম গুলা স্টেবল না। সো তোমার প্রথম কাজ হলো তুমি যোগ করে দেখবা কোথা থেকে তুমি আগে টাকাটা তুলে আনতে পারতেছো, এটা হবে। এরপরে তুমি আবার মাথায় রাখবা যে আমি এখান থেকে যে তুলে আনতে পারতেছি এটার আগে পরে কোনো মাইনাস আছে কিনা। মাইনাস থাকলে বিসমিল্লাহ বলে আল্লাহর নামে বাদ দিয়া দিবা, কারণ মাইনাস থাকা মানে হইলো ঝুঁকি, আর ঝুঁকি থাকা মানে হইলো এ জায়গায় যাওয়াটা তোমার জন্য বোকামি। আচ্ছা, এখন আরেকটু ক্রিটিক্যাল হইতে পারে যে দুইটা যদি মাইনাস হয়ে যায়, মানে দুই প্রকল্পে যদি মাইনাস হয়, এটার ব্যাখ্যা তো আমি একটু আগেই বললাম যে নাই মামার চেয়ে কানা মামা ভালো। যে বাস খাবা যে জায়গায় কম খাবা, অর্থাৎ দুইটা প্রকল্পেই যদি মাইনাস থাকে, মানে দুইটা প্রকল্পেই যদি ক্ষতি হয়, তাহলে দেখবা কোন জায়গায় ক্ষতির পরিমাণটা কম। সো সো আমরা একটু রিকল করি, সব ফার্মের লক্ষ্য দুই ধরনের, একটা হইলো স্বল্পমেয়াদী, একটা দীর্ঘমেয়াদী। চূড়ান্ত লক্ষ্য হইলো সম্পদ সর্বাধিকরণ। সম্পদ সর্বাধিকরণের পেছনে তিনটা কারণ, এটার ধারণাটা স্পষ্ট। এটা অর্থের সময় মূল্যকে বিবেচনা করে এবং ঝুঁকিকে বিবেচনা করে। আমাদের আজকের শেষ টপিক সামাজিক দায়বদ্ধতা। এখানে আমি হয়তোবা মানে সৌজন্যার্থে অনেক ডিটেল লিখবো, বাট এত কিছু মনে রাখার দরকার নেই। সামাজিক দায়বদ্ধতা মানে একটা সময় ব্যবসায়ের উদ্দেশ্য ছিল মুনাফা অর্জন করা, বাট এখন মার্কেটটা বা এখন এনভায়রনমেন্টটা বা এখন ওয়ার্ল্ডের অবস্থা এত বেশি কম্পিটিটিভ হয়ে গেছে, এখন ব্যবসা শুধু মুনাফা অর্জন করলেই হয় না, তাকে তার সুনামটাও নিয়ে আসতে হয়। এখন সুনাম অর্জন করার জন্য তাকে সমাজের জন্য বা তার আশেপাশের জড়িত পক্ষগুলোর জন্য কিছু না কিছু করতে হয়। সো ঠান্ডা মাথায় চিন্তা করো, মুনাফা অর্জনের বাইরে কোম্পানি তার আশেপাশের পক্ষ বা সমাজের জন্য বা সমাজের উপকারে কোনো ভালো যদি কোনো কাজ করে থাকে, এটাকে বলা হয় হলো সামাজিক দায়বদ্ধতা। দেখো আমরা কি বলছি, সম্পদ সর্বাধিকরণের বিষয়টি শুধু চিন্তা করবে না, মানে এখন শুধু মুনাফা বা সম্পদ বাড়াইলেই হবে না। সেকেন্ড পয়েন্টটা কি ছিল, ফার্মের স্বার্থ সংশ্লিষ্ট পক্ষের কল্যাণের কথাও চিন্তা করবে। এখন এই জায়গাটা একটু নতুন, স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ কি। আচ্ছা, এখানে দেখো 3 নাম্বার পয়েন্টে বলা হয়েছে স্বার্থ সংশ্লিষ্ট পক্ষগুলো হলো কর্মচারী, ক্রেতা, ঋণদাতা, বিনিয়োগকারী, সরকার ইত্যাদি। ভাই এখানে দুনিয়ার নাম আছে, কতগুলা নাম মনে রাখবা। সিম্পলি মনে রাখবা কোম্পানির সাথে জড়িত যত পার্টি আছে সবই হলো তার স্বার্থ সংশ্লিষ্ট বা স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ। অর্থাৎ এই কোম্পানিটা বা এই ব্যবসাটা চালাইতে গেলে তোমার এটার সাথে যারা যারা জড়িত তারা সবাই হলো তোমার স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ। ওকে, 4 নাম্বার পয়েন্টে কি বলা হয়েছে, এক্ষেত্রে ফার্মকে কিছু ব্যয় করতে হবে, স্বাভাবিক, কারণ তুমি যখন সমাজের উপকারের জন্য কিছু করবা, তুমি সেটা দেখানোর জন্য হোক বা যে পারপাজেই হোক কিছু যখন করতে যাবা তোমার কিছু খরচ হবে। দেখো যেমন উদাহরণ কি, পরিবেশ দূষণ রোধে কাজ করা বা মেধাবীদের মধ্যে বৃত্তি প্রদান। যেমন এই যে আমাদের অনেক অর্গানাইজেশনই কিন্তু এরকম করে, এসএসসি বা এইচএসসি পরীক্ষার পরে গরিব মেধাবী স্টুডেন্টদের মধ্যে বৃত্তি প্রদান করে। এটার কারণ কি, এই টাকাটা তো ওর পকেট থেকে যাইতেছে, এটা তো আর সে পাচ্ছে না, কিন্তু এটার মাধ্যমে যে সুনামটা অর্জন হইতেছে, এটার এই সুনামটার মাধ্যমে ব্যবসার আলটিমেট অবজেক্টিভ ফুলফিল হইতেছে। কারণ যখন তুমি মানুষের জন্য কিছু করবা তখন মানুষও তোমার জন্য কিছু করবে। সো যখন তোমার তুমি সমাজের জন্য কিছু করবা তখন সমাজের মানুষের কাছে তোমার একটা ভালো রেপুটেশন ক্রিয়েট হবে, তখন সমাজের মানুষই তোমার জন্য কিছু করবে। আলটিমেটলি দেখা যাবে তোমার কোম্পানির রেপুটেশন বাড়ার কারণে তোমার কোম্পানির সেল বেড়ে গেছে, তোমার কোম্পানির সেল বাড়ার কারণে আলটিমেটলি তোমার কোম্পানির মুনাফা বাড়ছে, মুনাফা থেকে তোমার সম্পদও বেড়ে গেছে। তার মানে সামাজিক দায়বদ্ধতায় সাময়িক কিছু ব্যয় হইলেও এটার মাধ্যমে আলটিমেটলি অবজেক্টিভটা ফুলফিল করা যায়। সো একদম আলোচনার লাস্টে সারাংশটা করব। সারাংশ কি, প্রথম কথা, অর্থায়নের প্রথম কাজ তহবিল সংগ্রহ করা। কেন? কারণ আমি বলছিলাম অর্থায়নের দুইটা কাজ, ফার্স্টে তহবিল সংগ্রহ, পরে তহবিল বন্টন। এখন তুমি তহবিল সংগ্রহ করার আগে তো বন্টন করতে পারবা না, সুতরাং প্রথম কাজ হলো তহবিল সংগ্রহ। দীর্ঘমেয়াদী সম্পদে বিনিয়োগ করাকে বলে মূলধন বাজেটিং। স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা, এই জায়গাটা আমি তখন আলোচনা করিনি, আমি ইচ্ছা করে রেখে দিছি এখানে ক্লিয়ার করার জন্য যে স্বল্পমেয়াদী সম্পদে বিনিয়োগ করাকে আমরা বলি চলতি মূলধন ব্যবস্থাপনা। একটু রিকল করো, গত ক্লাসে আমি পড়াইছিলাম একটা নীতি, মুনাফা ও তারল্য নীতি। এই মুনাফা ও তারল্য নীতির মধ্যে ভারসাম্য তৈরি করে, আসলে ভারসাম্য তৈরি করার কাজটাই হলো আসলে স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনার কাজ। এখানে একটা ব্যাপার একটু আলোচনা করা দরকার। অনেক সময় এরকম কোয়েশ্চেন আসে পরীক্ষার হলে যে
যে তারল্যের ঘাটতি বা আচ্ছা ঠিক আছে আমাদের 4 নাম্বার পয়েন্টে গেলে এটা পাওয়া যাবে 4 নাম্বার পয়েন্টে দেখো কি লেখা আছে চলতি মূলধনের স্বল্পতা বা চলতি সম্পত্তিতে বিনিয়োগ যথেষ্ট না হলে বা আমি আরো ইজি করে বললে তারল্য যথেষ্ট না হলে কি হইতে পারে দেউলিয়াত্বের ঝুঁকি বেড়ে যায় কেন বেড়ে যায় চিন্তা করো আমি মুনাফা তারল্য নীতি আলোচনা করার সময় বলছিলাম যে মুনাফা ও তারল্যের মধ্যে ভারসাম্য কেন করতে হয় কারণ তোমাকে চলার জন্য কিছু টাকা তোমার হাতে রাখতে হবে আর অতিরিক্ত টাকাটা মুনাফার জন্য তুমি কোনো জায়গায় বিনিয়োগ করবা সুতরাং মনে রাখবা তোমার যদি চলতি সম্পত্তিতে বিনিয়োগ যথেষ্ট না হয় বা যদি যথেষ্ট পরিমাণ তারল্য না থাকে তোমার দেউলিয়াত্বের ঝুঁকি বেড়ে যাবে আবার যদি আমি কোয়েশ্চেনটা একটু ঘুরায় বলি যে চলতি মূলধনের আধিক্য বা চলতি সম্পত্তিতে অধিক বিনিয়োগ হলে কি হবে এটা মানে হলো তুমি ফাও ফাও বিনিয়োগ করে রাখছো তার মানে তুমি তারল্যটারে আটকায় রাখছো অর্থাৎ তোমার এখানে মুনাফাটা হ্রাস পাবে তাহলে মনে রাখবা অধিক বিনিয়োগ হইলে মুনাফা কমে যায় আবার বিনিয়োগ যথেষ্ট না হইলে দেউলিয়াত্বের ঝুঁকি বেড়ে যায় কাম্য মূলধন কাঠামো এটা আমরা আগেই বলছি যে মূলধন কাঠামো মিশ্রণে মূলধন ব্যয়টা সবচেয়ে কম হয় ফার্মের মূল্যটা বেশি হয় মুনাফা সর্বোচ্চকরণের নির্ণায়ক শেয়ার প্রতি আয় সম্পদ সর্বাধিকরণের নির্ণায়ক নির্বর্তমান মূল্য প্লাস আমি যে আলোচনাটা করছিলাম শেয়ারের বাজার মূল্য এটা খুবই ইম্পর্টেন্ট একটু কষ্ট করে এটা মাথায় রাখবা এন্ড আই এম সো সরি আমি এটা ইনক্লুড করতে ভুলে গেছিলাম সো সম্পদ সর্বাধিক মুনাফা সর্বোচ্চকরণের নির্ণায়ক শেয়ার প্রতি আয় সম্পদ সর্বাধিকরণের নির্ণায়ক শেয়ারের বাজার মূল্য ফার্মের চূড়ান্ত লক্ষ্য সম্পদ সর্বাধিকরণ কেন চূড়ান্ত লক্ষ্য কারণ ধারণা স্পষ্ট অর্থের সময় মূল্য ঝুঁকিকে বিবেচনা করে শেয়ার প্রতি আয় এটার এক্সপ্লেনেশনে বলছিলাম যে আমাদের যে নিট মুনাফা বা কর পরবর্তী নিট মুনাফাকে শেয়ারের সংখ্যা দ্বারা ভাগ করলে যে আয়টা পাওয়া যায় লাস্টের কোয়েশ্চেনটা দেখো কি বলা হয়েছে গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদন করা ব্যবসায়ের কোন ধরনের দায়িত্ব সামাজিক দায়িত্ব কারণ তুমি মুনাফা অর্জন করবা এখন মুনাফা অর্জন করার জন্য তুমি মানুষের ক্ষতি করবা এটা কিন্তু কাম্য না আমাদের অনেক বাংলাদেশে এটা খুব কমন একটা ট্রেন্ড যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো মুনাফা অর্জন করার জন্য যেভাবে পারতেছে মুনাফা অর্জন করতেছে মানে তাদের আলটিমেট ফোকাস হলো মুনাফা অর্জন করতে হবে এদিকে মানুষ মরে যাইতেছে বা মানুষ বাঁচতেছে এদিকে তাদের কোনো হেডেক নাই সো এটাকে বলা হয় এটা তুমি সামাজিক দায়বদ্ধতা মানে তুমি সমাজের প্রতি দায়িত্ব পালন করো নাই অর্থাৎ তোমাকে মুনাফা করতে হবে কারণ ব্যবসা তুমি ফাও ফাও করতেছো না তুমি মুনাফার জন্যই করবা বাট তুমি এমন ভাবে মুনাফাটা করবা যেটাতে সমাজের মানুষেরও উপকার হয় তোমারও যাতে উপকার হয় অর্থাৎ ওই যে একটা প্রবাদ বাক্য আছে না যে আমও যাবে ছালাও যাবে মানে তুমি যদি ব্যাপারটা এরকম হলো তুমি যদি খালি মুনাফার দিকে ফোকাস করো সমাজের প্রতি দায়িত্ব পালন না করো তাহলে একটা সময় তোমার আমও চলে যাবে ছালাও চলে যাবে আর যদি তুমি সমাজের প্রতি দায়িত্ব পালন করো পাশাপাশি মুনাফাটাও অর্জন করো তাহলে তোমার সাপও মরবে লাঠিও ভাঙবে না মানে হলো তুমি দুইটা দিকেই ব্যালেন্স করতেছো দুই দিকেই তোমার অবজেক্টিভ ফুলফিল হইতেছে সো আই থিংক দ্যাটস ইট ফর টুডে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন গত ক্লাসের মতোই আমি একটা লিংক দিয়ে দিব আমার ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে তোমাদের যাদের যাদের জ্ঞান ও অনুধাবনের প্রশ্নগুলো দরকার ওই লিংক থেকে কাইন্ডলি পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিবা ওইখানে কোয়েশ্চেনগুলো দেয়া আছে যদি কোনো কোয়েশ্চেন বুঝতে সমস্যা হয় কাইন্ডলি কমেন্ট করবা আমি এটার সলিউশন দিয়ে দিব ইনশাআল্লাহ সো দ্যাটস ইট ফর টুডে আশা করি সবাই বুঝতে পেরেছো যতটুকু আলোচনা হয়েছে তারপরে যদি কারো কোনো কনফিউশন কোয়েশ্চেন থাকে অবশ্যই বলবা ইউ আর মোস্ট ওয়েলকাম টু কমেন্ট এন্ড আই উইল ট্রাই টু এক্সপ্লেইন এভরিথিং সো পরবর্তী লেকচারের আগ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম